ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয়। যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মাসে কি কাজ করছি। সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা কাজ করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রিক কিছু বিষয় থাকে। ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা আজ, চাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও সড়ক ও রেলপথ অবরোধ। পাবনার বেড়ায় চলছে হরতাল। আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলায় আজ শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। 8 আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। নেত্রকোনায় নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় আরও 2 শিশুর মরদেহ উদ্ধার। এখনও নিখোঁজ একজন। রাতে মৌলানা ভাসানী সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত 8। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে ডাকসুর নবনির্বাচিত সদস্যরা। আনুষ্ঠানিকভাবে আজ থেকে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করেছেন তারা, জানিয়েছেন ভিপি সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় GS/SM ফরহাদ জানান, সিনেট সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হচ্ছে। ভিপি, GS, AGS এর সাথে থাকছেন সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। এর আগে ঢাবি উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। ভিপি, GS, AGS সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ এই সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপাচার্য ডাকসুর ভোট শান্তিপূর্ণ করার জন্য সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা জানান। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। মোট 5 জন সিনেটে থাকবেন। ভিপি, GS, AGS আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আবদুল্লাহ, জেনারেল মেম্বারে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিকুন নাহার তামান্না। এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি। শিক্ষার্থীদের জন্য কাজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে জয়ীরা। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে শুকরিয়া সেজদা দিতে যান শিবির প্যানেলের জয়ী প্রার্থীরা। নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান তিনি। আর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দাবি, শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারার কারণেই আসছে ধারাবাহিক জয়। জয়ের পর প্রার্থীরা জানান, শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে এখন তাদের মূল লক্ষ্য। এমন জয়ের পর শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে বিজয়ীরা। ডাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মানিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা ডাকসুর 25টি পদের মধ্যে GS, AGS ছাড়াও 20টি পদে জয় পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে ভিপি পদ এবং 2টি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দর্শক, ডাকসু এবং চাকসু দুটি নির্বাচনের খবরই আপনাদের জানাবো, সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। তবে প্রথমে যেতে চাই ডাকসু নির্বাচনের খবর জানার জন্য আমার সহকর্মীর কাছে। আমরা জানি যে আজই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, এরপরই আনুষ্ঠানিক প্রচারণা নামবেন প্রার্থীরা। আমার সহকর্মী যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন নাগাদ ঘোষণা করা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের।
ছোঁয়া দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এরপরে বিকেল 3টায় প্রার্থীদের যে ভোটের যে ব্যালট নম্বর সেটি দেওয়া হবে। তারপরে আসলে প্রচারণার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এখানে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের সাথে কথা বলছেন। একটু তার কাছে একটু জানতে চাইবো, স্যার আজকে কি কি কার্যক্রম আছে আপনাদের, স্যার একটু আমাদেরকে জানাবেন। আজকে সকাল থেকে কি কি কার্যক্রম আছে, চূড়ান্ত প্রার্থী তালিকা এবং কখন ভোটের ব্যালট নম্বরটি দেওয়া হবে? ধন্যবাদ। আজকের আমাদের 11টায় হল প্রবোস্টদের সঙ্গে, যারা ইলেকশনের দিন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন, ওনাদের সঙ্গে একটা মিটিং আছে 11টায়। এই মিটিংয়ে আপনারা জানেন যে আমাদের যে প্রার্থীদের যে সিরিয়াল, সেই সিরিয়াল বিষয়ে একটা এজেন্ডা আছে, ওটার পরে আলোচনা হবে। তারপরে আমরা এগুলো শেষ হলে আর বিকেল 3টায় নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে সিনেট ভবনে রাকসুর যারা ক্যান্ডিডেট, সিনেটে যারা ক্যান্ডিডেট, তাদের সঙ্গে ওই একই প্রোগ্রাম আছে, লটারির প্রোগ্রাম। তাদের লটারির মাধ্যমেই তারা বিভিন্ন পদে তাদের সিরিয়াল নির্ধারণ হবে। তারপরে আমরা চূড়ান্ত প্রার্থী প্রকাশ করব। ধন্যবাদ আপনাকে। ছোঁয়া শুনছিলেন এবং আমি এখন যে তথ্যটি দিতে চাই যে গতকালকে থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি প্রচারণার যে কার্যক্রম এবং প্রচারণার জন্য যে তাদের যে হ্যান্ডবিল সেগুলো কিন্তু অনেকটা প্রস্তুত করে রেখেছেন প্রেসগুলোতে। তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি আমাকে এই বিষয়টি জানিয়েছেন এবং ব্যালট নম্বরটি দেওয়ার সাথে সাথে আসলে তারা যে হ্যান্ডবিল ছাপানোর যে কার্যক্রম সেটি শুরু করে দিবেন। বলা যায় যে আজকে বিকেলের পর থেকেই প্রচারণার যে মূল আনুষ্ঠানিকতা এবং ভোটের যে উৎসাহ উদ্দীপনা আমেজ সেটি শুরু হবে একদম বিকেল থেকে এবং সন্ধ্যা এবং রাত পর্যন্ত কিন্তু চলবে রাকসুর নির্বাচনের যে প্রচারণা সেটি। আনুষ্ঠানিকতা। তারেক, আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এবার আমরা একটু চাকসু নির্বাচনের খবর জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, মনোনয়নপত্র বিতরণ তো শুরু হয়েছে, কতদিন চলবে এই বিতরণ কার্যক্রম এবং আপনি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সকাল 9:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে তার দ্বিতীয় তলায় এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি 2জন মাত্র শিক্ষার্থী তারা মনোনয়নপত্র তারা নিয়েছেন, একজন হল সংসদ নির্বাচনের জন্য, আরেকজন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য। সব মিলিয়ে এখনো পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি খুব ভালোই রয়েছে এবং একটা উৎসব মুখর পরিবেশ আমরা চাকসু নির্বাচনের দেখছি। যদিও বা এখনো পর্যন্ত তেমন কোনো প্রার্থী এখানে এসে তাদের যে মনোনয়ন হল কিংবা কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটির মনোনয়নপত্র এখনো পর্যন্ত নেয়নি। তবে হল সংসদের জন্য আলাদা 2টি বুথ করা হয়েছে, একটি নারীদের জন্য, একটি ছাত্রদের জন্য আরেকটি বুথ রাখা হয়েছে যারা কেন্দ্রে আসলে নির্বাচন করবে। সব মিলিয়ে আমরা যতটুকু জানি আগামী 3 দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এই মনোনয়নপত্র জমা এবং বিতরণ করা হবে এবং বুধবার পর্যন্ত সেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন শিক্ষার্থীরা যারা প্রার্থী হবেন তারা। এবং পরবর্তীতে যাচাই বাছাই শেষে কিন্তু আমরা যতটুকু নির্বাচন কমিশন জানিয়েছে আমাদেরকে 25 সেপ্টেম্বর তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। যদিও বা এর মধ্যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ডোপ টেস্টের মতো পরীক্ষায় তাদেরকে আসলে অবতীর্ণ হতে হবে। পরবর্তীতে সেই ডোপ টেস্টে যারা নেগেটিভ হবেন তারাই আসলে চূড়ান্তভাবে এই নির্বাচনের জন্য মনোনীত হবেন। যারা ডোপ টেস্টে পজিটিভ হবেন তারা আসলে কোনোভাবেই নির্বাচন করতে পারবেন না হল কিংবা ছাত্র সংসদে। এটি আসলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমি যদি একটু কেন্দ্রীয় ছাত্র সংসদে কথা যদি বলি, সেখানে 28টি পদ রয়েছে, যার মধ্যে 26টি পদের নির্বাচন হবে এবং এই 26টির জন্য আসলে মূলত যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা লড়াই করবেন। এবং যে 14টি হল রয়েছে সেখানে আসলে 16টি পদ রয়েছে এবং সেখানে 16টি পদের জন্য শিক্ষার্থীরা আসলে লড়াই করবেন। সব মিলিয়ে 12 অক্টোবর চূড়ান্ত যে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে সেই দিনেই আসলে নির্বাচন করার জন্যই এখানকার নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। যদিও বা সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আসলে বলছেন যে নিরাপত্তা আসলে পর্যাপ্ত জোরদার করতে হবে, যেহেতু এর আগে নির্বাচনগুলোতে সহিংসতার ঘটনা ঘটছে। সেই প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসে চাকসু নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করার। জি সুমন, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়ায় 5 জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলায় আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার 8 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
পলাতক আছেন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জন। তাদের পক্ষে ইতিমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা, তার পোস্টমর্টেম করা চিকিৎসক, প্রত্যক্ষদর্শীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে কথা বলতে চাই। মারুফ, আজকে ট্রাইব্যুনালে কি কার্যক্রম হওয়ার কথা রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে ট্রাইব্যুনালে? আলোচিত ৩টি মামলা কিন্তু একই সাথে ট্রাইব্যুনালে চলবে এবং এই মামলা ৩টির মধ্যে রয়েছে রংপুরে আবু সাইদ হত্যা মামলা, যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ, এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যা এবং আরেকটি আলোচিত মামলা জুলাই অভ্যুত্থানের অন্যতম নৃশংস ঘটনা যেখানে ঘটেছিল আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে হত্যা। এই মোট ৩টি মামলার কার্যক্রম কিন্তু রয়েছে এবং এর মধ্যে 2টি মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে এবং একটি মামলা কিন্তু সূচনা বক্তব্য হবে। এর মধ্যে যেই 2টি মামলার সাক্ষ্যগ্রহণ হবে তার মধ্যে চানখারপুলের মামলাটি রয়েছে। ইতিমধ্যে এই মামলায় কিন্তু 13 জন সাক্ষ্য দিয়েছেন এবং যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে আহত পরিবার রয়েছে, নিহতের পরিবার রয়েছে, প্রত্যক্ষদর্শী রয়েছে এবং আমরা দেখেছি যে প্রথম দিন এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন এই মামলায় যে একজন নিহত যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন তার মা, পরবর্তীতে তার স্বজনরাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা সকলেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যেই নারকীয় হত্যাযজ্ঞ হয়েছে সেই যারা এর সাথে জড়িত তাদের সকলের বিচার দাবি করেছেন। পাশাপাশি যে আশুলিয়ার যে মামলাটি, এই মামলাটি আমরা দেখেছি যে কয়েকদিন আগে কিন্তু অভিযোগ গঠনের শুনানি হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সেই ঘটনায় একজন তখনও জীবিত ছিলেন যখন মরদেহ পোড়ানো হয়, একজন আহত, তার সেই জীবিত মানুষটি সহ মোট 6 জনকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এবং তাদের লাশ এমনভাবে পুড়িয়ে দেওয়া হয় যেন চিহ্নিত করা না যায়। এই যে নৃশংস ঘটনা তারও কিন্তু বিচার শুরু হচ্ছে আজ থেকে। আজ হয়তো চিফ প্রসিকিউটর এই মামলার সূচনা বক্তব্য রাখবেন এবং একটু পরে কিন্তু এই মামলার যে বিচারিক কার্যক্রম তা কিন্তু শুরু হবে এবং হয়তো আজ সাক্ষ্যগ্রহণ হতেও পারে, তবে এটা নির্ভর করছে যে ট্রাইব্যুনাল কি বলে। এছাড়া একই ট্রাইব্যুনালে কিন্তু আরেকটি মামলার কিন্তু সাক্ষ্যগ্রহণ রয়েছে রংপুর আবু সাইদ। সেই মামলা কিন্তু আমরা দেখেছি আবু সাইদের বাবা সাক্ষ্য দিয়েছেন, তার যে চিকিৎসক তার পোস্টমর্টেম করেছিলেন সেই চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন এবং এর পাশাপাশি যেই মামলার প্রত্যক্ষদর্শীরাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তার সকলেই কিন্তু এই মামলায় যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে বাধাগ্রস্ত হয়েছেন বিচার চাওয়ার ক্ষেত্রে, ময়নাতদন্তের ক্ষেত্রে, পাশাপাশি প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন কিভাবে পুলিশ সরাসরি আবু সাইদকে গুলি করেন, এই সকল ঘটনা কিন্তু ট্রাইব্যুনালে উঠে এসেছিল এবং আজও কিন্তু এরই ধারাবাহিকতায় অন্যান্য যে সাক্ষীরা আছেন তারা কিন্তু সাক্ষ্য দেবেন এবং এর পাশাপাশি জেরাও কিন্তু হবে আজকে। অনেক ধন্যবাদ মারুফ, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দেওয়ার জন্য। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় 3 দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে নেমেছে 2 ইউনিয়নের মানুষ। এছাড়া পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সকাল থেকেই পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ করা হয়েছে রেলপথও। এতে বন্ধ রয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল। এছাড়া পাবনা 1 আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল ও নৌপথ অবরোধ কর্মসূচি। দেশব্যাপী চলা এই হরতাল অবরোধের খবরাখবর জানাবো আপনাদের। প্রথমে ফরিদপুরের ভাঙ্গার যে মহাসড়ক রেলপথ অবরোধের খবর সেটি জানাবো আপনাদের। সহকর্মী তরিকুল ইসলাম হিমেলের সঙ্গে যোগ দিতে চাই। হিমেল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সকাল থেকেই তো অবরোধ কর্মসূচি চলছে, এখন কি অবস্থা দেখছেন সেখানে?
ছোঁয়া এখনো চলছে, এক কথায় বলতে গেলে অবরোধ চলছে। এই মুহূর্তে রয়েছি আমি রেলপথে, যেই দুইটি জায়গায় রেলপথ অবরোধ করা হয়েছে তার একটি জায়গা হচ্ছে এই হামেরদি এলাকা। এখানে কিন্তু আপনার হচ্ছে প্রথমে এই যে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, লাল পতাকা টানানো হয়েছে এবং রেলপথের উপরে গাছের গুড়ি, কলা গাছ ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু খুলনা থেকে ছেড়ে আসা যে মেইল ট্রেন, লোকাল মেইল ট্রেন নকশিকাথা এক্সপ্রেস, এই ট্রেনটি গতকাল রাত 11টা 5 খুলনা থেকে ছেড়ে এসছে। সেই ট্রেনটি কিন্তু আটকা পড়েছে। এই ট্রেনটি ঢাকা যাওয়ার কথা ছিল পদ্মা সেতু হয়ে এবং একইভাবে বিকেলবেলা এই ট্রেনটির ফিরতি পথে আসার কথা ছিল। এই ট্রেনটি কিন্তু এখানে আটকা পড়েছে। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু এলাকাবাসী অবস্থান নিয়েছে এবং তারা মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে অবরোধ, এটি কিন্তু আসলে তৃতীয় দফার প্রথম দিন, অর্থাৎ তাদের প্রথমে এক দফা তারা অবরোধ কর্মসূচি করেছেন, আন্দোলন করেছেন, তারপরে আবার দ্বিতীয় দফায় করেছেন। তৃতীয় দফায় আজকে প্রথম দিনের মতো তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি একটাই, তাদের ভাঙা ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলার আলগি এবং হামেরদি এই দুই ইউনিয়নকে যে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের নগরকান্দার সাথে সংযুক্ত করা হয়েছে, এটি তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং হচ্ছে এটি যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের আসনে অর্থাৎ ফরিদপুর 4-এ আবার ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ এবং আন্দোলন চলবে, এমনটাই তাদের দাবি। এবং এই আমি বিভিন্ন পয়েন্টে সকালে কিন্তু মহাসড়ক ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং তারা যে মহাসড়কের গাড়ি ঘোড়া এবং যে রেলপথের রেল বন্ধ করে দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। হিমেল, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দেব। তবে এবার একটু পাবনার খবর জানতে চাই। আমার সহকর্মী কলিট তালুকদারকে দেখতে পাচ্ছি। কলিট, এখন কি অবস্থা দেখছেন সেখানে এবং হরতালে মানুষের ভোগান্তি তো হচ্ছে নিশ্চয়ই? আমি এই মুহূর্তে রয়েছি বেড়া উপজেলার যেটি মূল প্রাণকেন্দ্র সিএনবি মোড়, সেই মোড়ে রয়েছি। আসলে এই মোড়টি এমন সাথিয়া এবং বেড়ার একদমই সীমান্তবর্তী এলাকা। এখানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে বেড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে সেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এই সিএনবি মোড়ে জড়ো হয় এবং এইখানে সেই সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে পাবনা ঢাকা যে মহাসড়ক, সেই মহাসড়কে যান চলাচল একদমই বন্ধ রয়েছে। তবে পাবনা থেকে ঢাকা পথে বিকল্প রাস্তা যেটি বনপাড়া, নাটোরের বনপাড়া হয়ে যাচ্ছে। তবে বগুড়া এবং সিরাজগঞ্জের যে যানবাহন সেইগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং উপজেলার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, দোকানপাট এবং আঞ্চলিক সড়কগুলোতে যে যান চলাচল সেইগুলো কিন্তু বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যে এই তাদের যে দাবি, যে আগে যেমনটি ছিল এক আসনের সঙ্গে সাথিয়া এবং বেড়ার একাংশ যুক্ত নিয়ে পাবনা 1 আসন ছিল, সেটিকে ভেঙে শুধুমাত্র সাথিয়াকে এককভাবে 1 আসন করা হয়। তারা বলছে যে পূর্বের ন্যায় যদি পূর্বে যেরকম ছিল সেইভাবে যদি না আসে তবে তারা এর থেকে কঠোর আন্দোলন যাবে। আগামীতে তারা সেই যে বাগাবাড়ি বেড়ার সঙ্গে লাগোয়া যে বাগাবাড়ি নৌবন্দর রয়েছে, সেই নৌপথও তারা অবরোধ করবে বলে জানিয়েছেন। এখন আসলে বৃষ্টি উপেক্ষা করেও সেই সকাল থেকে কিন্তু যে এই যে উপজেলাবাসীর যে চাওয়া, যে সেই পূর্বের মতোই তাদেরকে রাখতে হবে 1 আসন, সেই দাবিতে তারা কিন্তু সেই যে আন্দোলন বা এই সহকর্মী কলিট যুক্ত হয়েছিলেন পাবনা থেকে, সেখানকার হরতাল অবরোধের খবর আমাদের জানাচ্ছিলেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদের নিখোঁজ আরও 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হল আন্ধাইর এলাকার শিরিন আক্তার ও লায়লা। নিখোঁজের প্রায় 36 ঘন্টা পর সকালে 5হাট এলাকায় মরদেহ 2টি ভেসে ওঠে। এখনও নিখোঁজ 1 শিশু, তার সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির 5হাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে ঘটে নৌডুবির ঘটনাটি। এতে নিখোঁজ হয় 4 শিশু, তাদের মধ্যে একজনের মরদেহ গতকাল উদ্ধার হয়। গাইবান্ধায় নবনির্মিত মওলানা ভাসানীর সেতুতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছে। শনিবার রাতে সেতুর দক্ষিণ প্রান্তে হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান 2 নারী সহ 4 যাত্রী নিয়ে পাঁচপীর বাজারে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি
মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। 2টি গাড়ি জব্দ করেছে পুলিশ। গেল 20 আগস্ট উদ্বোধন হয় সেতুটি। এরপর থেকেই কয়েক দফা সেতুতে হয় দুর্ঘটনা। না ফেরার দেশে চলে গেলেন লালন কন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। কিংবদন্তি শিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গনে। হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খাঁচার ভেতর অচিন পাখি কিংবা বাড়ির কাছে আরশিনগর, লালন শাহের জনপ্রিয় সব গান যার কণ্ঠে ছুঁয়েছে মানুষের হৃদয়, যাকে শ্রোতারা ভালোবেসে ডাকতেন লালন কন্যা। সেই কিংবদন্তি শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। বাংলা লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পী শনিবার রাত 10:15 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার শারীরিক অবনতি হলে ভেন্টিলেশনে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে। গতকালকে একবার ব্লাড প্রেশার আমরা কিছুটা পেয়েছিলাম, কিন্তু আজকে আবার সকাল থেকে ব্লাড প্রেশার কমতে থাকে, নন রেকর্ডেবল হয় এবং পারসিস্টেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি রাত 10:15 তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। লালন কন্যা খ্যাত কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। জানান, অসংখ্য শিল্পী তৈরি করে গেছেন ফরিদা পারভিন, তার শূন্যতা পূরণ হওয়ার নয়। আমাদের ফরিদা পারভিন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম, আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম। আমরা যে কি হারিয়েছি সেটা আমরা বুঝতে পারছি। ওনার মতন এখন এরকম শিল্পী আর হবে কিনা জানি না। উনি অনেক শিল্পী তৈরি করেছেন, কিন্তু এই আওয়াজটা তো কোথায় আর আসবে না। আমরা এর আগেও লালনের অনেক কণ্ঠে শুনছি, কিন্তু ছোটবেলা থেকে একটা নামই জানতাম যে লালন গীতি মানে ফরিদা পারভিন। পরিবারের সদস্যরা জানান, সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফরিদা পারভিনের মরদেহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো আগামীকাল। এরপরে আমার নামাজে জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। তিনি লালনের গান করতেন। লালন একটা কুষ্টিয়াতে আছেন, ফরিদা পারভিন সেখানে বেড়ে ওঠা। তার মা বাবার কবরস্থানে তাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবার থেকে, তাকে সেখানে দাফন করা হবে। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। ফরিদা পারভিনের শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হঠাৎ শিলাবৃষ্টির কবলে পড়ল চীনের রাজধানী বেইজিং। ভারী বৃষ্টি ও বজ্রপাতও হয়েছে বেশ কিছু এলাকায়। শনিবার সন্ধ্যায় শিলাবৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন অংশে। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, গাছপালা ও যানবাহন। আহত হন বেশ কয়েকজন। একই সাথে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সর্বোচ্চ 31.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় মেন্টাগু জেলায়। জলাবদ্ধতাও তৈরি হয় কিছু এলাকায়। এ বিষয়ে কোনো পূর্ব সতর্ক বার্তাও দেওয়া হয়নি আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। বজ্রপাতের জন্য জারি করা হয় ইয়েলো অ্যালার্ট। পূর্বাভাস, রাজধানী জুড়ে আরও 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।